প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্রছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে অনলাইন বায়োলজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। এই বিষয়ের উপরে আজকের আলোচ্য বিষয় বা আজকের টপিকস হচ্ছে ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। এর সাথে আমরা আজকের ক্লাস থেকে যেটি শিখতে পারবো সেটি হচ্ছে যে আমরা এখানে ব্লাড সার্কুলেশন যাদের মাধ্যমে হয় তার মধ্যে প্রধান নালিকাটা হচ্ছে ধমনী এবং শিরা। তাহলে ধমনী কি আমরা জানতে পারবো এবং ধমনীকে প্রধান যে ভাগ করা হয় মহাধমনী, পালমোনারি ধমনী, এগুলো সম্পর্কে জানতে পারবো। আমরা জানতে পারবো শিরা সম্পর্কে, ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কাভা, আর হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া। তো আজকের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একইভাবে এটি ইন্টারেস্টিংও। তাহলে আলোচনায় আসা যাক। আমরা প্রথমে আলোচনা করছি যে ধমনী কাকে বলে। ধমনী হচ্ছে যে সমস্ত রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভের পর কৈশিক জালিকায় পরিসমাপ্ত হয় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, তাদেরকেই ধমনী বলে। তবে ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী। অর্থাৎ সব ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ধমনী বহন করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তার আমি আবারও বলছি যে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন যে সমস্ত রক্তবাহী নালী কৈশিক জালিকায় পরিসমাপ্ত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, ব্র্যাকেটে লিখবে ব্যতিক্রম পালমোনারি ধমনী, তাকেই বলা হয়, তাদেরকেই বলা হয় ধমনী। এখন এই ধমনীকে আবার দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মহাধমনী বা এওর্টা, আরেকটি হচ্ছে পালমোনারি ধমনী। আমরা সংজ্ঞায় বলেছি যে ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে। এখন হৃৎপিণ্ড থেকে যে ধমনীটা উৎপত্তি লাভ করে সে ধমনী হৃৎপিণ্ডের কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে, আমরা গত ক্লাসে স্ট্রাকচার অফ হার্ট পড়েছিলাম। তো হৃৎপিণ্ডের যে ধমনীটা উৎপত্তি লাভ করে হৃৎপিণ্ডের নিলয় থেকে। এখন নিলয় তো দুটো, বাম নিলয় এবং ডান নিলয়। এখন মহাধমনী উৎপত্তি লাভ করে বাম নিলয় থেকে, আর ডান নিলয় থেকে উৎপত্তি লাভ করে পালমোনারি ধমনী। মহাধমনী উৎপত্তি লাভের পর এটি সারা দিকে ছড়িয়ে পড়ে এবং শাখা বিস্তার করে এবং কৈশিক জালিকা থেকে পরিসমাপ্ত হয়। একইভাবে পালমোনারি ধমনী হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে উৎপত্তি লাভের পর ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে ফুসফুসীয় কৈশিক জালিকায় পরিসমাপ্ত হয়। অর্থাৎ ধমনী মানেই হলো যে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করবে, শাখা বিস্তার করবে, কৈশিক জালিকা গিয়ে শেষ হয়ে যাবে। এবার আসো শিরা। শিরা হচ্ছে ঠিক বিপরীত। ধমনী উৎপত্তি লাভ করে হৃৎপিণ্ড থেকে, পরিসমাপ্ত হয় কৈশিক জালিকায়, আর শিরা কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে ধমনীতে পরিসমাপ্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে সমস্ত রক্তবাহী নালী কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভের পর হৃৎপিণ্ডে পরিসমাপ্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, ব্র্যাকেটে লিখবে যে ব্যতিক্রম পালমোনারি শিরা। পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, তাহলে তাদেরকেই শিরা বলে। আবার বলছি যে কৈশিক জালিকা থেকে উৎপন্ন যে সমস্ত রক্তবাহী নালী হৃৎপিণ্ডে পরিসমাপ্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, ব্যতিক্রম পালমোনারি শিরা, তাদেরকেই শিরা বলে। তাহলে এখন এই শিরা
শিরাও একইভাবে দু ধরনের, একটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, আরেকটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা। শিরাকে ভেনা ক্যাভা বলা হয়। তাহলে এখন আমরা এই দুটো মহাশিরাই আবার হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করে, যদিও তাদের প্রবেশ পথ হচ্ছে ভিন্ন, একটি নিচ দিয়ে প্রবেশ করে, একটি উপর দিয়ে প্রবেশ করে। ইনফেরিয়র যেটি সেটি হৃৎপিণ্ডের ডান অলিন্দের নিচ দিয়ে প্রবেশ করে, আর যেটি সুপেরিয়র ভেনা ক্যাভা সেটি উপর দিয়ে প্রবেশ করে। সুপেরিয়র ভেনা ক্যাভাটা উৎপত্তি লাভ করে দেহের ঊর্ধ্বাঙ্গের কৈশিক জালিকা থেকে, আর ইনফেরিয়র ভেনা ক্যাভা উৎপত্তি লাভ করে দেহের নিম্নাঙ্গের কৈশিক জালিকা থেকে। তো ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গের সীমাবদ্ধতা কতটুকু? ঊর্ধ্বাঙ্গ বলতে আমরা হৃৎপিণ্ড থেকে উপরের দিকে বুঝি, নিম্নাঙ্গ বলতে হৃৎপিণ্ডের নিচের অংশকে বোঝানো হয়, একেবারে পায়ের পাতা পর্যন্ত। তাহলে আমরা আজকের প্রধান আলোচ্য বিষয়ে ফিরে আসি। প্রধান আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমাদেরকে একটি প্রবাহ চিত্র আঁকতে হবে বোঝার সুবিধার জন্য। এখনকার আলোচ্য বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া, অর্থাৎ ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট। এখানে আমরা একটা প্রবাহ চিত্র আঁকবো, সেই প্রবাহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে এটি। আমরা একটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাবো এটি হচ্ছে ফুসফুস। দেহ বা বডি। আমরা এটাকে চিহ্নিত করি রাইট অ্যাট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দ। এটাকে ধরলাম লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে বাম অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়। তাহলে এখন হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে উৎপত্তি লাভ করে মহাধমনী, এখান থেকে। ব্লাড সার্কুলেশন, ব্লাডটা এদিকে যাবে। তাহলে এটা হচ্ছে এওটা বা মহাধমনী। আচ্ছা, আর এদিক থেকে দেহ থেকে যেটি যাবে সেটি হচ্ছে সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভাকে আমরা একসাথেই দেখাবো। সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভাকে আমরা একসাথে দেখাবো।
এটাকে আমরা লিখতে পারি ভেনা ক্যাভা, অর্থাৎ মহাশিরা। এখানে সুপেরিয়র, ইনফেরিয়র বা ঊর্ধ্ব এবং পশ্চাৎ মহাশিরা আমরা আলাদা আলাদা করছি না, একসাথে দেখাচ্ছি প্রবাহ চিত্রে। আর এখান থেকে যেটি উৎপত্তি লাভ করে ডান নিলয় থেকে, সেটি হচ্ছে পালমোনারি ধমনী। তাহলে এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এখানে যেটি প্রবেশ করছে ফুসফুস থেকে, ফুসফুসে কোষিক জালিকা থেকে সৃষ্টি হয়ে এখানে প্রবেশ করছে, সেটি হচ্ছে পালমোনারি ভেইন। তাহলে এটা গেল, সবগুলো চিহ্নিত হলো। এখন আমরা বর্ণনায় আসতে পারি। ব্লাড মেইন হচ্ছে এখানে ব্লাড সার্কুলেশন। তাহলে আলোচনা আসা যাক। আমরা ধমনী সম্পর্কে জানলাম, শিরা সম্পর্কে জানলাম, এখন একটি প্রবাহ চিত্র এঁকেছি এবং তার মাধ্যমে আমরা ব্যাখ্যা করব মানবদেহে কীভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত প্রবাহ অব্যাহত থাকে বা সংবহিত হয় রক্ত। তাহলে হৃৎপিণ্ডের আমরা জানি যে সংকোচন এবং প্রসারণ, সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। এবং এই সংকোচন প্রসারণটা পর্যায়ক্রমে ঘটে। হৃৎপিণ্ডের সবগুলো প্রকোষ্ঠ কখনো একসাথে সংকুচিত হয় না, আবার সবগুলো প্রকোষ্ঠ কখনোই একসাথে প্রসারিতও হয় না। এটা ঘটে পর্যায়ক্রমে। যখন সংকুচিত হয় পরবর্তীতে সেগুলো প্রসারিত হয়, আবার যখন প্রসারিত হয় তার পরবর্তীতে সংকুচিত হয়, অর্থাৎ সিস্টোল ডায়াস্টোল পর্যায়ক্রমে ঘটে। তা আমরা রক্ত সংবহনকে কয়েকটি ধাপে ভাগ করতে পারি। যে রক্ত সংবহনের শুরুতেই আমরা হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে তার মধ্যে তোমার রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল যেটা, অরিকল যেটা, অর্থাৎ অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যে প্রসারণ ঘটে, অর্থাৎ ডান অলিন্দ এবং বাম অলিন্দ সম্প্রসারিত হয়। এবং সম্প্রসারণের ফলে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই ভেনা ক্যাভা বলতে আমরা দুটাকেই বুঝাচ্ছি, সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার ভেনা ক্যাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে। একই সময়ে তোমার ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে হৃৎপিণ্ডের বাম অলিন্দে। তার মানে এই প্রথম পর্যায়ে হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটি বিপরীতধর্মী রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। এবার আসো দ্বিতীয় পর্যায়ে রক্তপূর্ণ অলিন্দের সংকোচন ঘটে কিন্তু নিলয়ের প্রসারণ ঘটে। অলিন্দ সংকুচিত হয় কিন্তু নিলয় প্রসারিত হয়। আমরা জানি যে অলিন্দ এবং নিলয়, ডান অলিন্দ ডান নিলয়ের সংযোগস্থল আছে ট্রাইকাস্পিড বাল্ব, আর এখানে আছে বাইকাস্পিড বাল্ব। তাহলে যখনই অলিন্দদ্বয়ের সংকোচন ঘটে, রক্তপূর্ণ অলিন্দের সংকোচন ঘটে, তখন দেখা যায় যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত
এই পথে ট্রাইকাসপিড কপাটিকার নিয়ন্ত্রণে ডান অলিন্দ নিলয় ছিদ্রপথে ডান নিলয়ে প্রবেশ করে। একই সময়ে বাইকাসপিড কপাটিকাও খুলে যায়। বাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার ফলে এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান লেফট অরিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে আসে বাম নিলয়ে। তাহলে দেখা যাচ্ছে এখন একসাথে বাম নিলয় এবং ডান নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণ হয়। তাহলে এইভাবে এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। তাহলে ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড, ডান নিলয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা এবং বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। এরপর তৃতীয় ধাপে যেটা হয় সেটা হচ্ছে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে, অর্থাৎ নিলয়টা সংকুচিত হয়। নিলয় যখন সংকুচিত হয় তখন আমরা জানি যে ডান নিলয় এবং ডান নিলয় এবং এটা হচ্ছে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যাকে বলা হয় সেমিলুনার বাল্ব, আবার একে বলা হয় পালমোনারি ভাল্ব বা পালমোনারি কপাটিকা। তাহলে এই কপাটিকাটা খুলে যায়। একই সাথে বাম নিলয় এবং এওটা বা মহাধমনী সংযোগস্থলে থাকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, সেটাকে বলা হয় এওটিক বাল্ব, সেটিও খুলে যায়। তাহলে খুলে গেলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি কপাটিকার নিয়ন্ত্রণে পালমোনারি ধমনীতে প্রবেশ করে। একইভাবে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এওটিক বাল্বের নিয়ন্ত্রণে এওটা বা মহাধমনীতে প্রবেশ করে। এবার আসো চতুর্থ পর্যায়ে। এই পর্যায়ে দেখা যায় যে তোমার এওটার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এওটার মাধ্যমে এখানে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা প্রবেশ করে সারা দেহের মধ্যে। দেহ অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। আমরা ধরে নিচ্ছি এগুলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা দেহ পরিপূর্ণ হয়, কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত শ্বসনিক কার্যক্রমের ফলে এটি ব্যয় হয়ে যায়। এখানে উপজাত পদার্থ হিসেবে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। আমরা ধরে নিচ্ছি এই কালো দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ডান অলিন্দে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করলো হৃৎপিণ্ডের ডান অলিন্দে। একইভাবে যে পালমোনারি ধমনীতে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করেছিল সেটি এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করেছিল এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে পিউরিফিকেশনের জন্য। তাহলে এই আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে প্রবেশ করলো। প্রবেশ করার পর ফুসফুসে পিউরিফিকেশন চলে, অর্থাৎ পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়, আর পরিশোধনের শেষে এটি অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। এখন আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়েছে, এবং এটি পুনরায় হৃৎপিণ্ডের ফুসফুসীয় ধমন শিরার মাধ্যমে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে ফিরে আসে, বাম অলিন্দে ফিরে আসে। তাহলে দেখা যাচ্ছে আবারও ডান অলিন্দ এবং বাম অলিন্দ রক্ত দ্বারা বিপরীতধর্মী রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। ঠিক এখানে রক্ত প্রবাহের একটি চক্র শেষ হয়, আর একই চক্রের পুনরাবৃত্তির মাধ্যমে মানবদেহে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ অব্যাহত থাকে। তাহলে বিষয়টি আমি আবারও ব্যাখ্যা করছি। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সংকোচন প্রসারণ পর্যায়ক্রমে ঘটে, এবং কখনোই হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠ একসাথে সংকুচিত হয় না, কখনো একসাথে প্রসারিতও হয় না। অলিন্দ যখন সংকুচিত হয় নিলয় প্রসারিত হয়, অলিন্দ যখন প্রসারিত হয় নিলয় সংকুচিত হয়। তাহলে এখন আসো যে রক্ত সংবহন প্রক্রিয়াকে আমরা 4টি ধাপে বর্ণনা করতে পারি। এটি ফিক্সড নয়, এটিকে যেভাবে তুমি সিস্টেমিক ওয়েতে বর্ণনা করতে পারো। আমরা ধরে নিচ্ছি আমরা 4টা পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। প্রথম পর্যায়ে ডান অলিন্দ এবং বাম অলিন্দ অর্থাৎ অলিন্দদ্বয়ের প্রসারণ ঘটে।
অলিন্দের প্রসারণের ফলে সারা দেহ থেকে সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে বা রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। একই সময় ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। অর্থাৎ প্রথম পর্যায়ে ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা এবং বাম অলিন্দ অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। এবার দ্বিতীয় পর্যায়ে এ পর্যায়ে রক্তপূর্ণ অলিন্দের সংকোচন ঘটে, কিন্তু নিলয় প্রসারণ ঘটে, নিলয় প্রসারিত হয়। অলিন্দের সংকোচন এবং নিলয় প্রসারণের ফলে ডান অলিন্দ নিলয় ছিদ্রপথের ট্রাইকাসপিড বাল্ব এবং বাম অলিন্দ নিলয় ছিদ্রপথের বাইকাসপিড বাল্ব খুলে যায়, কিন্তু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা তখন বন্ধ হয়ে যায়। যখন এই কপাটিকাগুলো খুলে যায় তখন ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ নিলয় ছিদ্রপথে ট্রাইকাসপিড কপাটিকার নিয়ন্ত্রণে ডান নিলয়ে প্রবেশ করে। একইভাবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ নিলয় ছিদ্রপথে বাইকাসপিড কপাটিকার নিয়ন্ত্রণে বাম নিলয়ে প্রবেশ করে। অর্থাৎ একই সাথে ডান নিলয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা এবং বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। এবার আসো তৃতীয় পর্যায়ে রক্তপূর্ণ নিলয়ের সংকোচন ঘটে। নিলয়ের সংকোচনের ফলে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা যে রক্তের চাপ পার্থক্য দেখা দেয়, সেই চাপ পার্থক্যের প্রভাবে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হয়ে যায়, কিন্তু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আমরা জানি, এখানে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলা হয় এওটিক বাল্ব, আর এখানে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে সেটিকে বলা হয় পালমোনারি ভাল্ব। অর্থাৎ পালমোনারি ভাল্ব এবং এওটিক বাল্ব খুলে যায়। খুলে যাওয়ার পর ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা পালমোনারি কপাটিকার নিয়ন্ত্রণে পালমোনারি ধমনীতে প্রবেশ করে। একইভাবে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এওটিক বাল্বের নিয়ন্ত্রণে মহাধমনীতে প্রবেশ করে। আচ্ছা, দুই জায়গায় প্রবেশ করলো। তারপরে আসো নেক্সটে যেটা হয় চতুর্থ পর্যায়ে। এই পর্যায়ে মহাধমনীর মাধ্যমে প্রবাহিত অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে বিতরিত হয় এবং শ্বসনিক কার্যক্রম শেষে অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়, কিন্তু উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে পুনরায় হৃৎপিণ্ডে ডান অলিন্দে ফিরে আসে। একইভাবে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফুসফুসে গিয়েছিল সেটি পিউরিফাইড হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসে। এভাবে রক্ত প্রবাহের একটি চক্র সমাপ্ত হয়, আর একই চক্রের পুনরাবৃত্তির মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সারা দেহে রক্ত প্রবাহ অব্যাহত থাকে। তাহলে এটি হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়া। তো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো নেক্সট ক্লাসে আমরা ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন সম্পর্কে আলোচনা করব। তো নেক্সট একই অধ্যায় থেকেই। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমরা আশা করছি আমরা হয়তো অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো আবার ক্লাসে ফিরে যেতে পারবো। সেই জন্য সবাই দোয়া করো, আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই আজকের ক্লাসটি আমি তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।